আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা মনে রাখার কারণ এই জন্যেই যে শপথ গ্রহণ অনুষ্ঠানের একটা রহস্যের মধ্যে মোড়া ছিল প্রথম থেকে। গত কয়েকদিন ধরে আলী রিয়াজ, যিনি এই সংবিধান সংস্কার পরিষদ কমিশনের যিনি দায়িত্ব যার ওপর ছিলেন, চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি বলে আসছেন যে দুটো শপথ করা হবে, বাক্য পাঠ করবেন সব সাংসদরা। একটা তারা সংসদের সাংসদ হিসেবে শপথ নেবেন, আর দ্বিতীয়টি হচ্ছে যে জুলাই চার্টারের জন্যে যে ভোট হয়েছে সেই ভোটের যে সংবিধান সংস্কার যে পরিষদ তার সদস্য হিসেবেও তারা দুবার শপথ নেবেন, অর্থাৎ একজনকে দুবার শপথ নিতে হবে। এটা ডক্টর আলী রিয়াজ বলেছিলেন। কিন্তু বিএনপি তারা বলে দিল যে তারা যেহেতু এটা সংবিধানের মধ্যে এই যে সংস্কার পরিষদ জুলাই চার্টারের যে ব্যাপারটা আছে এটা সংবিধানের মধ্যে নেই, সুতরাং সংবিধানগতভাবে তারা শপথ নেবেন না। এবং এইটা যখনই তারা বললেন যে তারা শুধু সংস্কার পরিষদ নয়, তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবেন। এবং এটা জানার পর যে মুখ্য বিরোধী দল যে গোষ্ঠী রয়েছে, জামাত এনসিপি, তারা বলল যে তারা শপথ নেবে না, তারা শপথ বয়কট করবে। কিন্তু পরবর্তী সময় তারা বয়কটটা তুলে দিয়ে তারা শপথ নিলেন। কিন্তু শুধু তারা শপথ নিলেন, বিএনপির সাংসদরা শুধুমাত্র সাংসদ হিসেবে সংসদের শপথ নিয়েছেন, তারা ওই সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নেননি। কিন্তু জামাত এবং এনসিপি তারা করল কি, এবং কয়েকজন স্বতন্ত্র যারা জিতে এসছেন তারা করলেন কি, তারা সংসদ হিসেবেও শপথ নিলেন এবং তারা শপথ নিলেন এই সংস্কার কমিশন যেটা পরিষদ যেটা তারও সদস্য হিসেবে তারা শপথ নিলেন। এই শপথ বাক্য পাঠ করালেন কে? আবার এই একই মুখ্য নির্বাচনী কমিশনারের কি সংবিধান মেনে ওই শপথটা সংস্কার পরিষদের শপথ দেওয়ার সাংসদ হিসেবে সেটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে না, কারণ সংবিধানে এরকম কোনো নিয়ম নেই। বিএনপি তারা যে স্টেপ নিয়েছিল, তাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা যুক্তিযুক্ত যে এই মুহূর্তে সংবিধানে এই ধরনের যে শপথ নেওয়ার কোনো প্রাবধান নেই এবং এই সংস্কার কমিশন সংস্কার পরিষদ এরও কোনো রকম প্রাবধান নেই, সুতরাং আমরা নেব না। তো সেই অবস্থাতে মুখ্য নির্বাচনী কমিশনার তিনি কি করে ওই শপথ বাক্য পাঠ করে নেন? তিনি নিশ্চিতভাবেই সংবিধানের বাইরে গিয়ে তিনি ওটা পাঠ করিয়েছেন। এটা তার উচিত হয়নি এবং এটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই প্রশ্ন উঠবে, কারণ এই যে জুলাই চার্টার যেটা সংবিধানে যোগ করা সেটা ইতিমধ্যেই সেটা বিষবাউ জলে পড়ে গেছে, আগামী যত দিন যাবে সেটা আরও জলের মধ্যে পড়ে যাবে। সুতরাং এইভাবে শপথ পাঠ করানো তার উচিত হয়নি। দ্বিতীয় যে ব্যাপারটা এখানে আলোচনার মতো সেটা হচ্ছে মন্ত্রিসভা যেভাবে গঠন করা হলো। আগেই বলেছি আমি 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন উপমন্ত্রী এইটা গঠন করা হয়েছে। কিন্তু তার মধ্যে বেশ কিছু, অন্তত 2-3টি তো ভীষণভাবে আলোচনায় উঠে এসছে, 2-3টি মন্ত্রিত্ব। যেমন একটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির যে সাম্প্রতিক এই মন্ত্রিসভায় ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, যা তার আগেকার ভূমিকার জন্য বিবেচনায় বেশ আলোচিত। কেন আলোচিত? কারণ এই খলিলুর রহমান যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আবার রোহিঙ্গা বিষয়ে তিনি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ তিনি ছিলেন। ইনি একদিকে হচ্ছেন ইনি বাংলাদেশ এবং আমেরিকা, ইনি দ্বৈত নাগরিক রয়েছেন। তো তাকে এই খলিলুর রহমানের বিরুদ্ধে একসময় বিএনপি রীতিমতো খড়গহস্ত ছিল। বিএনপি তাকে মন্ত্রিসভা থেকে উপদেষ্টা পরিষদ থেকে হটিয়ে দেওয়ার জন্যে বিএনপি একেবারে প্রকাশ্যে দাবি পর্যন্ত করেছিল, কিন্তু তাকে তো হটানো হয়নি। সেই খলিলুর রহমান এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো কোন বিবেচনায়? এটা নিয়ে অনেকেই ভীষণভাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। দেখুন, বিকেলবেলা আমাকে ঢাকা থেকে ফোন করে
আমার এক দর্শক তিনি আমাকে বললেন, শ্রোতা বললেন, যার সাথে নিয়মিত আমার যোগাযোগ আছে, তিনি আমাকে বললেন যে দাদা আপনি শুনেছেন নিশ্চয়ই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো। খলিলুর রহমান কোন হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো? তার সাথে তো বিএনপির রীতিমতো ঝগড়া ছিল। তাই বলে বিএনপির ঝগড়া, সেটার থেকেও তাহলে একটা জিনিস দেখতে হবে যে কেন তাকে করা হলো, তার পেছনে কারণ কি। আমি নিজেও অত্যন্ত বিস্মিত হয়েছি, কারণ গত কয়েকদিন ধরে একটা জিনিস কিন্তু বাংলাদেশে খুব চালু ছিল যে দু একজন এমন মানুষকে মন্ত্রিসভায় নেওয়া হবে যাদের দেখে মানুষ বিস্মিত হবে। এবং এক একটা জায়গা থেকে এমন, যেমন নবনীতা চৌধুরীর তার যে বয়ানে, সেখানে তিনি বলেছিলেন যে আসিফ নজরুলকে এখানে আইনমন্ত্রী করা হতে পারে। এটাও খুব অদ্ভুত কথা, লোকের কাছে খুব বিস্ময় লেগেছিল, অনেকেও বিশ্বাসিত এবং অনেকে বিশ্বাসও করতে পারেননি, যেমন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা আমার কাছে রীতিমতো বিস্ময় লাগলো। এইবার বিস্ময়ের মধ্যে কারণটা কি? অনেকেই বলছেন যে কারণটা হচ্ছে তার উপরে চাপ দেয়া হয়েছে। চাপটা কে দেয়া হয়েছে? তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কে চাপ দেবে? চাপ দিতে পারে আমেরিকা। আর কে চাপ দিতে পারে? চাপ দিতে পারে ভারত। কারণ আমেরিকা এবং ভারত এখন মোটামুটি একজোট হয়ে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন। এটা আপনারা, আমি আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে এই কথা বলেছি এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন যে ক্রমশই পাকিস্তান এবং চীনের যে প্রভাবটা সেটা কমে আসছে বাংলাদেশের ওপর থেকে। সেটা ইউনূস থাকতে থাকতেই সেটা দেখা গিয়েছিল। কিন্তু এখন প্রথম কথা আমেরিকার চাপের কথাটা বলি। দেখুন, আমেরিকার নাগরিক হচ্ছেন খলিলুর রহমান। তো সেই হিসেবে এবং গত 1.5 বছরে, মানে তিনি তার পদে আসার পর থেকে আমেরিকার সাথে বাংলাদেশের যোগাযোগ রক্ষার ব্যাপারটা মূলত কিন্তু দেখেছেন এই খলিলুর রহমান। এমনকি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্যবসা সংক্রান্ত, বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেও বারবার তিনি আমেরিকা গিয়েছেন, আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসেছেন শুল্ক নিয়ে। এবং শুল্ক নিয়ে আজকে যে চুক্তিগুলো হয়েছে, এমনকি যার মধ্যে গোপন চুক্তিও আছে, যে গোপন চুক্তির রীতিমতো বিরোধিতা করেছে বিএনপি, সেই গোপন চুক্তি করার অন্যতম নায়ক হচ্ছেন কিন্তু এই খলিলুর রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বলা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে এবং বিক্রি যিনি করেছেন, এই করার প্রক্রিয়ার মধ্যে যার খুব যোগ ছিল, সেই খলিলুর রহমান হচ্ছেন তারেক রহমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী। এটা হচ্ছে আমেরিকার দিক। বলা হচ্ছে যে আমেরিকা তাকে রেখে দিয়েছে, এই পদে রেখে দেওয়ার জন্য তারেক রহমানকে চাপ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা কাজ, যাতে ভবিষ্যতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকে, এই একটা। দ্বিতীয়ত ভারতের চাপটা দেখা যাক। আপনারা জানেন যে গত বছর সম্ভবত আগস্টে সেখানে খলিলুর রহমান আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে, তাকে দিল্লিতে একটা বৈঠকে, সেটা ভারতের বৈঠক না, একটা আন্তর্জাতিক বৈঠকে দিল্লিতে হয়েছিল, আসবার জন্য বলা হয়েছিল, তিনি আসেননি। কিন্তু তার কয়েকদিন পরে দিল্লিতে আরেকটি বৈঠকে সেখানটায় খলিলুর রহমান সেখানে চলে গেলেন। সেটা কিন্তু আন্তর্জাতিক বৈঠক ছিল না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার কয়েকজন তাদের এবং এদের সাথে একটা বৈঠক। সেই বৈঠকে কিন্তু ডোভালের সাথে বৈঠকে কিন্তু চলে গেলেন খলিলুর রহমান এবং তার 2-3 দিন পরেই আবার তিনি গেলেন দোহাতে গিয়ে সেখানে তিনি বৈঠকে বসলেন এবং সেখানেও ভারতের প্রতিনিধিরা ছিলেন। ফলে মনে করা হচ্ছে যে ভারতের সাথে অন্তত জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র ব্যাপার, এইসব ব্যাপারে খলিলুর রহমানের একটা সমঝোতা কিংবা একটা বোঝাপড়ার একটা জায়গা তৈরি হয়েছে, যেরকম বোঝাপড়া তারেক রহমানের সঙ্গেও ভারতের হয়েছে। এবং এর ফলেই খলিলুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তৃতীয়ত, যেটা সবথেকে আরও অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল বিএনপি প্রথম থেকেই, এটা কোনো গোপন কথা নয়। কিন্তু গত বছর যখন চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, লন্ডনে গিয়ে দেখা করলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন তিনি আবার খলিলুর রহমান। অর্থাৎ খলিলুর রহমানের সঙ্গে কিন্তু তখন থেকে যেটাকে একটা তালমেল বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তখন থেকে শুরু হয়েছে।
এবং একটা জিনিস লক্ষ্য করে, এটা হচ্ছে একটা বড় কারণ, এই তিনটে কারণ, অর্থাৎ এই তিনটে কারণেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এর বাইরেও আরও একটা বড় কারণ আছে। খলিলুর রহমান একজন টেকনোক্র্যাট এবং তিনি পররাষ্ট্র বিষয় ইত্যাদি সম্পর্কে তার অভিজ্ঞতা খুব বেশি। রোহিঙ্গার সমস্যা, যেটা বাংলাদেশের একটা খুব জাজ্বল্য, খুব একটা বড় সমস্যা, সেই সমস্যাটা নিয়ে নাড়াচাড়া করছেন, দেখাশোনা করছেন খলিলুর রহমান প্রথম থেকে। ফলে আগামী দিনে রোহিঙ্গার সমস্যা মেটাতে গেলে তাহলে খলিলুর রহমানের ভূমিকার একটা বড় অবদান থাকবে। সেই জন্য খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে এই পদে। আর এর বাইরে আরেকটা সম্ভাবনার কথাও অনেকে বলছেন। আপনারা তো জানেন যে এই সামান্য কিছুদিন আগে, মাস দেড়েক দুয়েক আগে, একটা বাংলাদেশে একটা সামরিক কূ তৈরি করার কথা হচ্ছিল। সেটা হচ্ছে একটা বিশেষ পোস্টিং নিয়ে। এই পোস্টিংয়ের একটা দিকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন খলিলুর রহমান, এরা ছিলেন। আর একটা তার বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। এই যে পদে, এবং তখন থেকে, এর আগে থেকে এই ওয়াকারুজ্জামানের সাথে খলিলুর রহমানের একটা সংঘাত আছে। কারণ তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তারও বেশ কিছু ক্ষমতা ছিল, যেটাকে মনে করেছিলেন ওয়াকারুজ্জামান তার ক্ষমতার সাথে সাংঘর্ষিক, এবং সংঘর্ষ তাদের মধ্যে হয়েছে। তো এই সব ব্যাপারে তাহলে কি এর মধ্যে দিয়ে ওয়াকারুজ্জামানকেও একটা চাপে রাখার জন্য কি খলিলুর রহমানকে এই পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় নিয়ে আসা হলো? হতেই পারে। কারণ এটাও একটা, তারেক রহমান তিনি তার হাতে একটা তাস রেখে দিলেন, যেটা সেনাবাহিনীর সেনাপ্রধানের ওপরে চাপ দেওয়ার ক্ষেত্রে যে তাসটা তিনি লাগাতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় যে আলোচনাটুকু করার খুব অবাক লেগেছে, সেটা হচ্ছে এই মন্ত্রিসভায় ফজলুর রহমানের অনুপস্থিতি। অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হবে বলে মোটামুটি সবাই জেনে গিয়েছিলেন, কিন্তু তাকে এই মন্ত্রিসভার এই মন্ত্রিত্ব দেওয়া হয়নি। সেইটা পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ, যাকে বীর বিক্রম, তাকে দেয়া হয়েছে। তিনিও বিএনপির একজন ভেটারেন নেতা এবং মুক্তিযুদ্ধ ইতিহাস রক্ষায় তিনিও সক্রিয় বলে বলা হচ্ছে, তার একটা পরিচিতি আছে। কিন্তু ফজলুর রহমান তিনি যেভাবে গত প্রায় 1.5 বছর ধরে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে যেভাবে বক্তব্য রেখেছেন, এবং এমনকি এনসিপি তার বাড়ির সামনে সেখানে ডেরা বেঁধে সেখানে স্লোগান তুলেছে তার বিরুদ্ধে, মোটামুটি অবরোধ সৃষ্টি করেছিলেন তার ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তিনি থাকেন সেখানে। এবং সেখানে ফজলুর রহমান পরিষ্কারভাবে তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে তার বক্তব্য রেখেছেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এতটা মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য, শুধু তাই না, এমনকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করে বারবার তিনি যেসব বক্তব্য রেখেছেন, সেটা রাজনৈতিকভাবে বিএনপির লাইনে ঠিকঠাক মেলে না, যার জন্যে বিএনপি থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন গত বছর, যদিও সামান্য কিছু সময়ের জন্যে। তারপর ভোটের আগে আবার তাকে নিয়ে আসা হয়েছে। তো এই সবগুলো কারণ মিলিয়ে ফজলুর রহমানকেও মন্ত্রিসভায় নেওয়া হয়নি, যাতে ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং বিএনপির মুক্তিযুদ্ধ, আর এদের বিরুদ্ধে রয়েছে জামাত এবং এনসিপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা। ফজলুর রহমানকে মন্ত্রী করা হলে জামাত এনসিপির বিরোধিতা মুক্তিযুদ্ধ বিষয়ক আরও খোলাখুলি হয়ে যেত। সেই জন্যই হয়তো ফজলুর রহমানকে এরকম একটা স্পর্শকাতর মন্ত্রিসভা থেকে, বাংলাদেশের প্রেক্ষিতে এখন স্পর্শকাতর অবশ্যই সেখানে রাখা হয়নি। তো এটাই তার পক্ষে বড় কারণ হতে পারে। তবে হ্যাঁ, এমন নয় যে তা রাখা হয়নি মানে ভবিষ্যতে যে তিনি কখনো আসবেন না, সেটাও নয়। কিন্তু ভবিষ্যতের কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কারণ ভবিষ্যতের কথা নিয়ে তো আজকের এই আলোচনা চলবে না। তো এই দুটো মন্ত্রিসভার, হ্যাঁ, গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী দেওয়ার একটা কথা হয়েছিল, সেটাও তিনি পাননি। কিন্তু যদিও আমিও একটা সম্ভাব্য মন্ত্রিসভার একটা তালিকা একদিন পেশ করেছিলাম আমার এই চ্যানেলে, সেখানে বলেছিলাম গয়েশ্বর রায় রেলমন্ত্রী হবেন, কিন্তু গয়েশ্বর রায়কে রেলমন্ত্রী করা হয়নি। কেন করা হয়নি, কি ব্যাপার, সেটা নিয়ে খুব বেশি আলোচনায় আসেনি। মূলত আলোচনা হয়েছে খলিলুর রহমানকে নিয়ে, এবং কিছুটা আলোচনা হয়েছে অবশ্যই ফজলুর রহমানকে মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়নি তার জন্য। এছাড়া আরেকটি বিষয় নিয়ে দুটো কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপার নিয়ে
ফিরে আসা নিয়ে সেটা কি হতে চলেছে আগামী দিনে। অনেকেই বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের চলে আসা, ফিরে আসা, আমিও বলেছি এটা সময়ের অপেক্ষা। শেখ হাসিনা তার ফিরবেন কিনা সেটা অন্য প্রশ্ন, আমি সেটা নিয়ে আজ এখন আলোচনা করছি না। কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে আর ফিরে আসছে, এখনো তাদের ওপর থেকে সরাসরি সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি, কিন্তু তাহলেও বেশ কিছু জেলায় তাদের অফিস কাছারি খুলতে শুরু করেছে এবং এটা চলতেই থাকবে। যত দিন যাবে তারা আরও বাইরে বেরিয়ে আসবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগকে কিন্তু দল হিসেবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। দল হিসেবে তারা থাকতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। নিষেধাজ্ঞা যেটা জারি হয়েছে, আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না, এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দল হিসেবে কিন্তু কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শিগগির উঠে যাবে, যেটা বাধ্য। তার কারণ হচ্ছে, সেটা নিয়ে আর একটা ভিডিও আমি আজকেই করব পরে। সেটা হচ্ছে কেন আওয়ামী লীগকে নিতে, তার উপর থেকে ওই কাজকর্ম করতে পারবে না, এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা প্রত্যাহার করতে বাধ্য এই সরকার। রাজনৈতিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে সেটা আলোচনা করব। এখনকার মতো এখানেই রাখছি। অবশেষে বিএনপির মন্ত্রিসভা গঠিত হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদে যারা স্থান পেয়েছেন আপাতত সেসব নিয়ে বিশ্লেষণের কিছু নেই। বিএনপি বা তারেক রহমান যেটি ভালো মনে করেছেন তাই হয়েছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে এখন যেটি বিস্ময়ের বিষয়, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিসভায় রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। সেটি হচ্ছে তিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রিসভায় যারা স্থান পেতে পারেন, গত 2-3 দিন ধরে যা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী, তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সেটা নিয়েও তেমন কিছু নেই বলার, একমাত্র বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ছাড়া। সব কিছু ছাপিয়ে এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডক্টর খলিলুর রহমান। আচ্ছা, বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই? নিশ্চয়ই এটি বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই একাধিক ব্যক্তি আছেন এই পদ পাওয়ার মতন বা এই মন্ত্রণালয় পাওয়ার মতন, কিন্তু ডক্টর খলিলকেই কেন মন্ত্রিসভায় নিতে হলো এবং সেই মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিতে হলো? ডক্টর খলিল ডিপি স্টেটের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন ডক্টর ইউনূস সরকারের, এটি সবার কাছেই মোটামুটি পরিষ্কার। তিনি প্রথমে 2024 সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। পরবর্তীতে 2025 সালের এপ্রিলে তাকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। সেটি নিয়ে তখন থেকে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হলো ডক্টর ইউনূস সরকারের। এবং যে কথাগুলি এর আগে আমি বলেছি খানিক আগে লাইভে, আবারও মনে করে দিতে হচ্ছে, এই খলিলুর রহমানের পদত্যাগের দাবি তো বিএনপি করেছিল। তুমুল দাবি জানিয়েছিল, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির উচ্চ পর্যায়ের 3 প্রতিনিধি গিয়ে এই দাবিটি জানিয়েছিলেন এবং সাথে সাবেক ছাত্র সমন্বয়ক যে 2 বা 3 জন ছিলেন উপদেষ্টা হিসেবে, তাদের পদত্যাগ দাবি করেছিলেন। এখন ডক্টর খলিলের পদত্যাগের দাবিটি কেন করেছিলেন? ডক্টর খলিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করছিলেন এমন অভিযোগ উঠেছিল। তিনি মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার বিষয়ে দৌড়ঝাঁপ করছিলেন। সেনাবাহিনী থেকে তুমুল আপত্তি উঠল, বিএনপি তুমুল আপত্তি জানালো এবং আমাদের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এই খলিলুর রহমানের মাধ্যমেই সম্পন্ন হতে যাচ্ছিল। তো বিএনপি সহ বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল বা সেনাবাহিনী বা দায়িত্বশীল ব্যক্তিদের তুমুল আপত্তির মুখে কোনো কোনো জায়গা থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হটল। কিন্তু তারপরেও এত বিতর্কের মধ্য দিয়েও ডক্টর খলিলুর রহমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন। এবং এই খলিলুর রহমান সম্পর্কে তো আরও অভিযোগ রয়েছে যে তিনি
দ্বৈত নাগরিকত্ব হোল্ড করছেন, তিনি আমেরিকান পাসপোর্ট হোল্ডধারী, তাহলে কেন ডক্টর খলিলকে তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিতে বাধ্য হলেন? আমরা বাধ্য এজন্যই বলছি যে ডিপ স্টেটের খেলা এখনও চলছে। কার প্রেসারে বা কার প্রেসক্রিপশনে তারেক রহমান এই কাজটি করতে বাধ্য হলেন? এবং ইউনূস সরকারের সময় শেষ হওয়ার সাথে সাথে বা আগে থেকেই যেই দাবিগুলো মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে উঠছিল, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিলেন বা তার বিশেষ সহকারী হিসেবে যারা কাজ করছিলেন, তাদের অনেকের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এর মধ্যে খোদ ডক্টর ইউনূসের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে। তিনি যেসব সুযোগ সুবিধা নিয়েছেন, তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করা থেকে শুরু করে তিনি বিভিন্ন ধরনের লাইসেন্স তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকে দিয়েছেন, আদম ব্যবসা থেকে শুরু করে হসপিটাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি বিএনপির প্রতি আরও বেশ কয়েকদিন আগে থেকেই সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে, এবং তাদের কেউ যেন, অভিযুক্তদের কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই দাবিও উঠেছিল তারেক রহমানের প্রতি। এখন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে গণমানুষের সেই দাবি স্বাভাবিকভাবেই চুপসে এলো, এবং অনেকের সন্দেহ যে তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বিএনপি যে ঠান্ডা মাথায় ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন পর্যন্ত আনতে বাধ্য করেছে ডক্টর ইউনূসকে, এবং তাদের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে নানান কৌশলের মধ্য দিয়ে, পরবর্তী সরকার গঠনের জায়গাতেও অনেক ধরনের বাধা বা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছিল, সেসব কাটিয়ে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এক খলিল সাহেবকে নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহগুলো এখন তৈরি হচ্ছে, যেই উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বা তার মানে ডক্টর ইউনূসের সাবেক বিশেষ সহকারীরা তো বহাল তবিয়তে থাকবেনই, বিদেশে চলে যেতে পারেন, দেশের মধ্যেও বহাল তবিয়তে থাকতে পারেন। এবং অনেকের প্রশ্ন যে কেন এটি তারেক রহমান করলেন, যদিও এর মধ্যে আমরা দেখেছি ওই যে ঠান্ডা মাথার কথা বলছিলাম, এক ধরনের ষড়যন্ত্র তো ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে একই সাথে আরও একটি শপথ নিতে হবে ডক্টর আলী রিয়াজদের বক্তব্য অনুযায়ী, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে। বিএনপি শেষ মুহূর্তে এসে সেটিও করেনি। চমৎকার কাজ করেছে, তার জন্য বিএনপিকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই যে সেই ষড়যন্ত্রের জালটি ছিন্ন করতে পেরেছেন তারেক রহমান। কিন্তু আমার মনে হয় বিএনপি বা তারেক রহমান এখনও পর্যন্ত রাহুমুক্ত হতে পারেনি। ডিপ স্টেটের খেলা এখনও চলছে। যুক্তরাষ্ট্রের নানান ধরনের প্রেসক্রিপশন, নানান ধরনের খেলা মানতে তারেক রহমান এখনও পর্যন্ত বাধ্য হচ্ছেন, এটি মানুষের ধারণা। অথবা মানুষ এই প্রশ্নও তো করছেন যে তারেক রহমানকে তাহলে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এলেন, এটিতে আমরা বিশ্বাস করতে চাই না এত দ্রুত। কিন্তু ডক্টর খলিলুর রহমান যে পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছেন, তাকে নিয়ে মানুষের মধ্যে এ ধরনের সন্দেহ, সংশয়, রহস্য সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে আবারও বলতে হয়, মানুষ ধরে নিয়েছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন। তিনি যখন পেলেন না, মানুষের মধ্যে এই ধারণাও সৃষ্টি হয়েছে এর মধ্যে যে এই যে সত্তরোর্ধ্ব সাহসী মানুষটি অ্যাডভোকেট ফজলুর রহমান, আরও কিছু কিছু মানুষ ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করে আসছিলেন, আমাদের মতন কিছু বোকা মানুষ শুরু থেকেই, কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন সবচেয়ে উচ্চকিত, তার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছিল। ডক্টর খলিলুর রহমানের হিসেব থেকেই কি এই প্রশ্ন মানুষ যদি তোলে যে সেখান থেকেই কি ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমানও মন্ত্রিত্বের জায়গা থেকে বাদ পড়লেন, এমন হিসাবও মানুষ মেলাতে শুরু করেছে। যাই হোক, ডিপ স্টেটের খেলায় বিএনপি জড়িত ছিল, বিএনপি জড়িত আছে নিশ্চয়ই, আমরা এ ধরনের মন্তব্য এখনই করতে চাই না। এবং সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন
মানুষ স্বাভাবিকভাবে তুলছে, ডক্টর খলিলের মতন বিতর্কিত ব্যক্তি যদি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারেন, সেক্ষেত্রে ডক্টর ইউনূসও কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এটি মানুষের পারসেপশন, মানুষের মনের প্রশ্ন। যদি সেটি হয়ে থাকে দৈবক্রমে অথবা কোনো হিসেবের জায়গা থেকে, আমার মনে হয় বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে। বলা হয়ে থাকে যে বাংলাদেশ কৃষকের দেশ, এতে ধান, গম, ভুট্টো যাই ছড়িয়ে রাখেন না কেন তা থেকেই সোনা ফলে। অথচ ইউনূসের মতো এক অবৈধ ক্ষমতা দখলকারীর কবলে পড়ে এখন প্রতি বছর বাংলাদেশকে কেবলমাত্র আমেরিকা থেকে আমদানি করতে হবে 42,000 কোটি টাকার খাদ্যপণ্য। এর সঙ্গে যদি চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ যোগ করেন তাহলে বাংলাদেশ হবে সারা বিশ্বের সবচেয়ে বড় বাজার, যেখানে বেনিয়ারা শুধু পণ্য বিক্রি করতে আসবে আর যার এজেন্ট থাকবেন ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। দীর্ঘ 18 মাসের এক অরাজক এবং বৈধতাহীন শাসনকাল শেষে যখন এই সরকার বিদায়ের পথে, ঠিক তখনই তারা এমন কিছু আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে যাচ্ছে যার ভার এই বাংলাদেশকে বা এই জাতিকে বইতে হবে আগামী বহু দশক ধরে। একটি দেশের মেরুদণ্ড যদি কৃষি হয়, তবে সেই মেরুদণ্ডটিকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভেঙে ফেলার সকল কাজটি ইউনূস করে গেছেন। ভাবতে অবাক লাগে যে মাটির উর্বরতা নিয়ে আমরা গর্ব করি, যে দেশে কৃষকের ঘামে অর্থনীতি সচল থাকে, সেই দেশকে কেন মার্কিন মুলুক থেকে বছরে 42,000 কোটি টাকার কৃষি পণ্য কিনতে হবে বলুন তো? এই প্রশ্নটি কেবল অর্থনীতির নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্ব আর আত্মমর্যাদার প্রশ্ন। সম্প্রতি স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তিতে সয়াবিন, তুলা, গম এবং সয়াজাত পণ্য আমদানির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কার্যত বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার নামান্তর। আগামী 5 বছর ধরে প্রতি বছর কমপক্ষে 7 লাখ মেট্রিক টন গম এবং বিপুল পরিমাণে সয়াবিন আমদানির এই দাসখত কেন দিতে হলো? আমরা কি ভুলে গেছি যে অতীতে আমরা প্রয়োজন মতো অপেক্ষাকৃত সস্তা বাজার থেকে গম বা ভুট্টো কিনেছি? আমাদের সেই স্বাধীনতাটুকু কি আজ বিকিয়ে দেওয়া হলো? যখন আপনি কোনো পরাশক্তির কাছে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার মুচলেকা দিয়ে দেন, তখন আর আপনার দরদামের কোনো ক্ষমতা থাকে না। আপনি তখন ক্রেতা নন, আপনি তখন জিম্মি। এটা আমরা ভুলে যাই। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? সবচেয়ে ভয়ের বিষয় হলো এই আমদানি নির্ভরতা তৈরি করা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানোর দোহাই দিয়ে। অথচ এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভূরাজনৈতিক খেলা। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কেনার বিলাসিতা, 15 বছর ধরে চড়া দামে এলএনজি কেনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা আমাদের সাধারণ মানুষের পকেটের টাকা পাচার করার নামান্তর। আমাদের রিজার্ভ যখন সংকটে, তখন এই অপ্রয়োজনীয় ব্যয়ের বোঝা কেন? এর উত্তর মিলবে তথাকথিত জুলাই সনদে। ভালো করে যদি আপনি লক্ষ্য করেন, তখন দেখবেন যে বর্তমান সংবিধানের যে জনবান্ধব নীতিগুলো আছে, বিশেষ করে সমাজতান্ত্রিক ধাঁচের যে সুরক্ষা কবচগুলো ছিল, এই জুলাই সনদে সেগুলো নেই। যেমন কৃষকের জন্য ভর্তুকি, নামমাত্র মূল্যের চিকিৎসা বা শিক্ষা, সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে এই সনদ। সংবিধান থেকে সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতার মতো ভিত্তিগুলো মুছে ফেলার মানে হচ্ছে রাষ্ট্র আর নাগরিকের অন্ন, বস্ত্র বা চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য নয়। রাষ্ট্র তখন হয়ে উঠবে কেবলই একটি কর্পোরেট ম্যানেজারের মতো, যার কাজ বিদেশি প্রভুদের সন্তুষ্ট রাখা। আমরা অনেকেই হয়তো খেয়াল করছি না যে বাংলাদেশকে ধীরে ধীরে একটি হাইতি মডেলে রূপান্তর করা হচ্ছে। হাইতির দিকে তাকালে দেখবেন সেটি এখন একটি এনজিও রিপাবলিক। সেখানে রাষ্ট্র বলে কিছু নেই, আছে হাজার হাজার এনজিও আর বিদেশি দাতা সংস্থা। বাংলাদেশের কৃষিকে ধ্বংস করে, শিল্পকে রুগ্ন করে দিয়ে এই দেশকে ঠিক সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে। যখন কৃষকের উৎপাদিত পণ্যের চেয়ে আমদানিকৃত মার্কিন গম বা সয়াবিন সস্তা বা সহজলভ্য হবে, তখন আমাদের প্রান্তিক চাষি চাষাবাদ ছেড়ে দেবে, গ্রামের মানুষ শহরে এসে সস্তা শ্রমিকের জীবন বেছে নেবে আর এনজিও ঋণের জালে আটকা পড়বে। অন্যদিকে শহরের শিক্ষিত একটি শ্রেণী এনজিওর চাকরিতে বুঁদ হয়ে থাকবে আর মনে মনে বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন বুনবে। এই প্রক্রিয়ায় মধ্যবিত্ত আর নিম্নবিত্তের ব্যবধান ঘুচে গিয়ে তৈরি হবে এক বিশাল দরিদ্র জনগোষ্ঠী, যারা আইএমএফ এর ঋণে কেনা মার্কিন রুটি খেয়ে বেঁচে থাকবে।
আমেরিকা থেকে ভুট্টা বা সয়াবিন আমদানির এই বাধ্যবাধকতা আমাদের স্থানীয় বাজারকে কিভাবে ধসিয়ে দিতে পারে তা বোঝার জন্য খুব বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই আপনার। যখনই বাজারে বিদেশি পণ্যের প্লাবন ঘটে তখন দেশি কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। ভারত বা অন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে সেখানেও যখনই বাইরের দেশ থেকে সস্তায় কৃষিপণ্য আমদানির তোড়জোড় চলে, স্থানীয় যে সবজি মন্ডি আছে সেখানে কৃষকের মাথায় হাত পড়ে। সরকারিভাবে কোনো পণ্যের ন্যূনতম সহায়তা মূল্য বা এমএসপি নির্ধারণ করা থাকলেও আমদানির চাপে খোলা বাজারে দাম তার চেয়ে অনেক নিচে নেমে যায়। আমাদের দেশেও ঠিক তাই ঘটতে যাচ্ছে। মার্কিন কৃষকদের ভর্তুকি দেওয়া সস্তা পণ্য যখন আমাদের বাজারে ঢুকবে তখন আমাদের কৃষক উৎপাদন খরচের টাকাটাও তুলতে পারবে না। ফলে পরের বছর সে আর ফসল ফলাবে না। এভাবে একটি স্বয়ংসম্পূর্ণ জাতিকে পরনির্ভরশীল ভিক্ষুকে পরিণত করা হবে। আজ যারা 5ই অগাস্টের তথাকথিত পরিবর্তন নিয়ে উচ্ছ্বসিত তাদের অনেকেই দীর্ঘশ্বাস ফেলছেন, কিন্তু আফসোস গাড়িটি এখন ব্রেক ফেল করে পাহাড়ের ঢাল দিয়ে নিচে নামছে। এই পতনের গতি রোধ করার ক্ষমতা এখন আর সাধারণের হাতে নেই। সংবিধানের 7-এর ক, 7-এর খ অনুচ্ছেদ বাতিলের ষড়যন্ত্রের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো অসাংবিধানিক বা সামরিক ক্ষমতা দখলকেও বৈধতা দেওয়ার পথ পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ জনগণের ম্যান্ডেট বা সম্মতি ছাড়াই বিদেশি পরাশক্তির ইশারায় যখন তখন ক্ষমতা বদল হবে, আর প্রতিবারই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে এমন সব দেশ বিরোধী চুক্তি হবে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের সাথে। বোয়িং বিমান, এলএনজি আর এই সমরাস্ত্র কেনার এই বিপুল অঙ্কের চুক্তির আড়ালে চাপা পড়ে যাচ্ছে কৃষকের কান্না।